সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। চ্যানেল জেড আয়োজিত নিয়মিত আলোচনা অনুষ্ঠান চ্যানেল জেড ফোকাসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। আজকে আমার সঙ্গে নিয়মিত আলোচনায় আমাদের একজন অতিথি আছেন। অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, তুখোড় ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদু। দুদু ভাই, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। দুদু ভাই, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে গত 3 দিন ধরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধিদের আলোচনা হচ্ছে। এই আলোচনার একটা পর্যায়ে গতকালকেই সন্ধ্যার সময় ব্রিফিং হয়েছে। তো যতগুলো মৌলিক বিষয় ছিল সবগুলো বেশিরভাগই কিন্তু সমঝোত হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে 5টি মৌলিক বিষয়ে একটু দ্বিমত বা কাছাকাছিও চলে আসছে প্রায়। তো এরপরেও আলোচনা করে দেখা গেল বা বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তাও প্রায় কাছাকাছি। এই যেমন দেখা যাচ্ছে যে আপনার দলীয় প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী, এই প্রস্তাবে বিএনপি না করেছে, একটা বিষয় দেখা যাচ্ছে। এখন এই প্রস্তাবে না করার পিছনে কি কোনো আপনি কোনো কিছু আপনি এর ভিতরে কোনো কিছু দেখেন কিনা, আমি একটু জানতে চাচ্ছি। যে দলীয় প্রধানই, যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না, এইটার ব্যাপারে আপনাদের কেন এই দ্বিমতটা বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আর যেসব দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে প্রথম একটা জিনিস একটু আমাদের মাথায় রাখা ভালো আমার বিবেচনায়। বাংলাদেশটা গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য স্বাধীনতা পেয়েছে। শুধু লড়াই না, সংগ্রাম না, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের দেশের ৭১ মুক্তিযুদ্ধে এই স্বাধীন হয়েছে দেশ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি, রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি, সব যেমন সত্য, এমনও সত্য যে স্বাধীনতার উষালগ্নেই পরপরই মানে গণতন্ত্র এবং স্বাধীনতাকে বিপন্ন করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছিল তৎকালীন সরকার, যেটাকে শেখ মুজিবের সরকার বললে আরো স্পষ্ট করে বলা হয়। সংবিধান যেমন তিনি প্রণয়নের মানে উদ্যোক্তা বলবো, ঠিক তেমনি আবার সংবিধানকে কলুষিত করার তিনি প্রথম ব্যক্তি, মানে উদ্যোক্তা। যেমন জরুরি আইন তিনি এটা নিয়ে আসছে, ৪র্থ সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রকে একেবারে মানে বনবাসে পাঠিয়ে দিচ্ছেন একদল। মানে তার 2 বছর 2.5 বছর আগে, আপনি 3 বছর আগে এক সাগর রক্তের কথা যেটা উল্লেখ করলাম, তার পিছনে সুদীর্ঘ 24টা বছরের সংগ্রাম ছিল। যে ব্যক্তিটি এটা করলো সেও প্রতিনিয়ত আইয়ুব খানকে উদ্দেশ্যে বলতো যে গণতন্ত্রের বিপক্ষে যারা যুদ্ধ অংশগ্রহণ করে আলটিমেট গণতন্ত্রই জয়লাভ করে। শেখ মুজিব নিজের কথা নিজে প্রমাণ করছে যে তিনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে এবং সে পরাজিত হয়েছে। এটা তারই কথা, ৭৫-এর 15 আগস্টের যে ঘটনা। আমি এই কথাগুলো কেন বলছি, শহীদ জিয়া রহমান যেমন গণতন্ত্র ফেরত এনেছিলেন, যুদ্ধ করে তিনি চাকরিতে গেছিলেন, কিন্তু ৭৫ পরবর্তী যখনই তিনি সুযোগ পেয়েছেন তখনই কিন্তু সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ সকলের রাজনৈতিক অধিকার ফেরত দিচ্ছে। সকল সংবাদপত্র 4টি বাদে যেটা বন্ধ করা হয়েছিল ফেরত দিচ্ছে। বাংলাদেশে একজন সামরিক ব্যক্তিত্ব, মজার ঘটনা দেখেন, যেমন স্বাধীনতা ঘোষণা করেছে, রাজনীতিবিদরা, শেখ মুজিব ঠিক আছে গ্রেপ্তার হয়ে গেছে, সে করতে চায় না, তাজউদ্দিন সাহেব ছিলেন। অন্যদের কথা আমি বাকি দিলাম, শহীদ নজরুল বা অন্যদের কথা। তাজউদ্দিন সাহেব শেখ মুজিবের কাছে ধর্ণা দিচ্ছেন গ্রেপ্তার আগে যে আপনি বঙ্গবন্ধু কিছু বলে যান, মানে টেপ রেকর্ডার নিয়ে। ওই কথাগুলো আছে পাবনার যে ভদ্রলোক মার্শাল না এরকম একে খন্দকার তার বই চমৎকার ভাবে লিখছেন। এটা বাংলা কেন আমি বলছি, বাংলাদেশের ইতিহাসে যেমন লড়াই, যুদ্ধ, সংগ্রাম আছে, ঠিক তেমনি যখনই যে ক্ষমতা পাইছে জিয়া রহমান, বেগম জিয়ার বাদে আমার কাছে যেটা মনে হয়েছে, তুলনামূলকভাবে গণতন্ত্র পাশ কাটানোর চেষ্টা করা হয়েছে। এত রক্ত ছাত্ররা রাস্তায় দিল এবং অনেক এখনো পর্যন্ত চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে,
এখনো হাসপাতালে তারা চিকিৎসার জন্য। এমন কোনো ছাত্র সংগঠন ছিল না তারা ছাত্র সংগঠনের ব্যানার নাম বাদ দিয়ে আন্দোলনে যায়নি। এমন কোনো পেশাজীবী রাজনৈতিক দলের নেতা কর্মী ছিল না যারা এই আন্দোলনে যায় নাই। আপনি অবাক কাণ্ড দেখেন, ইতিহাসে কয়েকশো বছরের মধ্যে মায়ের সঙ্গে শিশু গেছে, মায়ের সঙ্গে 100 ঊর্ধ্বে শিশু তারা শহীদ হয়েছে। তারা তো মানে উৎসাহিত যে মা বা বাবা আমাকে নিয়ে চলো, তোমরা যাচ্ছ। সে যে অনেক কিছু বোঝে এমন না, কিন্তু সে সঙ্গী হতে চেয়েছে। রাজনীতির তো ধারে কাছে কিন্তু সে সঙ্গী হতে চেয়েছে, সে জীবনটা গেছে। এমন একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই 24-এ মানে হিংস্র দানবীয় মানে এমন কোনো খারাপ বিশেষণ নেই যার উপরে দিয়েও মানে তাকে চিহ্নিত করা যায়। আপনি চিন্তা করতে পারেন 3টা নির্বাচন শুধু ধ্বংস করছে, জালিয়াতি করছে এমন না, বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে মানুষের ধারণা নির্বাচনী ব্যবস্থা বলতে আর কোনো কিছু নেই। সেই সরকারের পরে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সঙ্গে যারা আছেন, নামে গুণপনায় নানানভাবে তারা সমাজে বিশিষ্ট ব্যক্তি, উপদেষ্টা যারা আছেন, স্বাভাবিক কারণে মানুষের প্রত্যাশা যে মানুষ তার হারিয়ে যাওয়া ক্ষমতা অর্থাৎ ভোট, তার যে ভোটিং পাওয়ার সে এটা ফিরে পাবে, যেটি সে হারিয়েছে 20 বছর আগে 15 বছর আগে, সেটা ফিরে পাবে। সে তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে, পছন্দের দলকে ভোট দিতে পারবে, পছন্দের মার্কাকে ভোট দিতে পারবে। যে কোনো কারণে হোক, সব আলোচনায় হচ্ছে, বিশেষ করে সংস্কারের ব্যাপারেও আলোচনা, সব আলোচনা আছে। কিন্তু ভোটের আলোচনায় মাঝে মাঝে যেটা আমরা শুনি, হুট করে ওঠে আবার এটা নিভে যায়। যেমন কিন্তু এবার কিন্তু আপনার আইন উপদেষ্টা একটা কথা বলছেন যে আপনারা একটু আস্থা রাখুন, যেহেতু চিফ অ্যাডভাইজার একটা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে অথবা জুনের মধ্যেই নির্বাচন হবেই, উনি দিবেন, এই কথাটার উপর আস্থা রাখেন। তো এ ব্যাপারে আপনাদের আস্থাহীনতার কারণটা কি? না না না, মানে আমার ওয়াইফকে, আমার সন্তানকে, আমার বন্ধুকে, আমার দলকে যত না বিশ্বাস করি, যত না আস্থা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর খুব বেশি আস্থা আছে। কারণ এটা ডক্টর, নোবেল জয়ী, কোর্ট থেকে যে ওনার বিভিন্ন মানে ব্যবসা প্রতিষ্ঠানে 6 বছর কর উনি মাফ করিয়ে নিয়েছেন, ক্ষমতার যে ওটা আমি বাদই দিলাম, ওনার উপর আস্থায় নানান কারণে আছে। এরকম ব্যক্তিত্ব আমাদের 2-4 জন আছে দেশে এবং সারা বিশ্ব যাদেরকে চিনে। তো এরকম একটা ব্যক্তির কাছে সংবিধানের উপরে হাত দিয়ে আল্লাহর নামে শপথ নিছেন যে তিনি সংবিধান রক্ষা করবেন। সংবিধানের, আমাদের তো লিখিত সংবিধান, আমাদের ব্রিটিশের মধ্যে অর্ধেকটা আস্থাই নেই, মানে ওদের তো অর্ধেকটা লিখিত, অর্ধেকটা কনভেনশনাল। তো ওরা লিখিত নেই, তারপরেও ওইটা মানে যে 30শে জুনের মধ্যে এই বাজেট দিতে হবে। এটা লিখিত না, কথার কথা, কিন্তু ওরা 30শে জুনই দেবে। তো যেরকম আমরা একজনকে সালাম দিলেও দিতে পারি, না দিতে পারি, কিন্তু কনভেনশনালি একজনকে শ্রদ্ধা করলে আমরা সালাম দিই না। তো এটা তো আইন না আমাদের দেশে, কিন্তু আমরা মানি এটা। কিন্তু 90 দিনের মধ্যে সরকার না থাকলে, একটি সরকারের পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটি নির্বাচন হইতে হইবে, সংবিধান লেখা আছে। তো সেই লেখার পরে যদি 2টা 90 দিন চলে গেছে, যেমন আমি আপনার কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বোধহয় সপ্তাহ 1.5 আগে কোন গণমাধ্যম অন স্ক্রিন আমি দেখছি, এটা তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তো এটা আমি সন্ধ্যার পরে নিউজে দেখলাম, পরে আবার টেলিভিশন স্কুলের বোধ 11টার পরে দেখলাম সংশোধনী প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওনার একটা খুব নামি দামি একটা আছে, তথ্য সচিব আছে, মানে উনি হচ্ছেন ওই যে বাসের থেকে কুনসির দর বেশি বলে না আমাদের দেশে, বাসের থেকে কুনসির দর, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন চেহারায় ভাবে, মানে অন স্ক্রিনে এসছেন। আর উনি গোপনে গোপনে
পাঠাই দিলেন যে জুন পর্যন্ত লাগতে পারে, এটা উনি এটা করেন। তা আমি ডক্টর ইউনূসের তো আস্থাশীল, এই যে বললেন না আস্থা, আমি ব্যক্তিগতভাবে তার ফ্যান, কিন্তু উনি সেই কথা দেন তো ওর থেকে ফ্যান থাকা তো শফিকুর রহমান নাকি না, শফিকুল আলম। শফিকুল আলম। আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস দয়া করে সরে গিয়ে ওনাকে বসালে ভালো। এইরকম বেয়াদবি তো বলবো এটা, যে উনি বলার পরে এটা আবার জুনে নিয়ে যায়, এটা প্রথম, কিন্তু এটা প্রথম না, আগেও একবার হয়েছে একই কেস। তা ওই জন্য আস্থা বিশ্বাস না। আপনি কোনে দেখতে গেছেন, ছেলে বিয়ে দেবে, আপনি কোনে পছন্দ হয়েছে, তাহলে আপনি এখন দাওয়াত দিবেন মানুষের। তো দাওয়াত দিতে হলে আপনার দিন ঠিক করতে হবে। আপনি হুদাদি বলেন আমি ছেলের বিয়ে ঠিক করতে আইসেন, এটা বললে হবে না। দাওয়াত অমুক দিন অমুক মাসে অমুক সনে আপনার দাওয়াত, নাকি? এটা তো অমুক দিন অমুক মাসে অমুক সনে ইলেকশন হবে, এটা রোড ম্যাপ হিসেবে আমরা এই শব্দটা ব্যবহার করছি। তো উনি ইলেকশন ডিসেম্বরে হবে, এটা ফাও কথা। তো এই ফাও কথার উপরে দেশ চলছে। তা আপনি আস্থার যে কথাটা বলছেন, আমাদের একটা লোক, আমাদেরই ধরেন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এইটা প্রথম গণঅভ্যুত্থান তো না, 69 গণঅভ্যুত্থান, 90 গণঅভ্যুত্থান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, না? তো এখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পরে যে সরকার হয়েছিল, সেই সরকারে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, হ্যাঁ, দেখেন আমাদের ভিতর কত ভালো মানুষ, ডক্টর ইউনূস ছাড়াও, যে আপনার উনি চিফ জাস্টিস, তো উনি চিফ জাস্টিস, সবাই ধরছে যে চিফ জাস্টিসকে কেয়ারটেকার প্রদান করা হবে। তো উনি মানে সাবেক না, তখন একেবারে এক্সিস্টিং তিনি চিফ জাস্টিস। হ্যাঁ, তো উনি বললেন এটা হবে, আমি এটা নিব না। প্রথমে অস্বীকার করছেন যে আমি তো একটা সরকারি পদে আছি, বলছেন আমরা সব ঠিক করে পরবর্তী পার্লামেন্ট এটা পাস করবো। তো উনি প্রধান বিচারপতি হিসাবে এরশাদের কাছ থেকে পাওয়ার নিতে পারেন না, সাংবিধানিক ভাবে নেওয়া যায় না, সাংবিধানিক তো তখন। তখন খেয়াল আছে কি মিস্টার মওদুদকে পদত্যাগ করিয়ে, ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করিয়ে উনাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে উনাকে অ্যাপয়েন্ট করলেন এরশাদ সাহেব, ওনাকে। এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব রাজনৈতিক দলের আলোচনার মধ্যে ছিল। তারপরে এরশাদ সাহেব পদত্যাগ করার পর উনি প্রেসিডেন্ট হলেন। উনি কিন্তু শর্তাধীনে এই দায়িত্ব নিয়েছিলেন, এবং আরো একটা শর্ত দিয়েছিলেন, স্বপদে আবার ফিরে যাবেন। ওইটাই তো বলছে, শর্তাধীনে উনি দায়িত্ব নিয়েছিলেন। সেই শর্তটা হচ্ছে যেটা বললেন আপনি, ফেরত যাবে, এবং সেটি সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষকে তখন মানতে হয়েছিল। এবং তিনি একমাত্র বাঙালি ক্ষমতাধর ব্যক্তি যিনি বড় পদে গিয়ে আবার নিচে নেমে এসেছিলেন, এবং পার্লামেন্টে ওইটা আইন সংশোধন করে নিয়ে আসতে হয়েছিল। তো আমি ভালো কাজ করার লোক তো আমাদের মধ্যে আছে, এবং ইতিহাসে সেগুলো উল্লেখযোগ্যভাবে এখনো জল করছেন। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তখন কিন্তু এই 90 দিনের মধ্যে ইলেকশন হয়েছে, একদম 90 দিনের মধ্যে। এবং আমার মনে হয় আপনার স্মরণে আছে, তখন ওই পত্রিকা বন্দরের যে ক্ষমতা, সেটা উনি এটা বাতিল করছেন, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, এটা হলো প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস অ্যাক্টে। ওইটা এটা শেখ মুজিব যখন বাতিল করতেন ওইটা উনি স্পেশাল উনি অর্ডার দিয়েই করে বাতিল করে দিয়ে দিয়েছিলেন। 144 দ্বারা, সরি আরো কিছু 154 নাকি একটা আইন আছে না, সন্দেহের বশবর্তীতে আপনার গ্রেফতার করতে পারে পুলিশ, ওইটাও বাতিল করছিল। তো এই ধরনের কিছু জিনিস উনি মনে করছিলেন, অডিয়েন্স বলে এটা তিনি বাতিল করছেন, পরে পার্লামেন্টে এটা অনুমোদন করতে হয়েছে। এখন যেমন ধরেন, এখন ডিজিটাল একটা আইন আছে, এমন কোন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ নেই এটার মানে বিরুদ্ধে নাই। আমাদের মহামান্য আইন উপদেষ্টা বিশাল তো জ্ঞানী গুণী মানুষ, এরকম জ্ঞানী গুণী মানুষ বোধহয় বাংলাদেশের 2-1টা, অনেক কিছু বলছেন উনি তো অডিয়েন্সে বলে এটা বাতিল করতে পারে। আসিফ নজরুল তো ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, তার নাম থাকবে না। এই নিষ্পেষণমূলক একটা আইন এখনো রয়েছে। সেই জন্য আপনি যে সরকারের উপর আস্থা রাখতে বলছেন, আস্থা শতভাগ আছে,
কিন্তু এটা তো আপনার সামনে বলে গেল, কিন্তু কাজ কামে তো আস্থা রাখা যাচ্ছে না। সেই জন্য ওনার প্রথম কাজ হচ্ছে যত কিছুই করুক না কেন, যে এই সময়ের ভিতরে আপনি মানুষের পাওয়ারটা ফেরত দেবেন, নির্বাচিত তাদেরকে ভোটাধিকার দিবেন। একটা রোডম্যাপ ঘোষণা করলে কিন্তু লেটার চুকে যায়, আর কোনো ঘটনা থাকে না। তো সেই কারণে অনেকেই বলছেন উনি যে ডিসেম্বরটা উনি বলছেন রাখতে পারছেন না, উনি যে আবার জুন রাখতে পারবেন তার গ্যারান্টি কি? এই সাধারণ রিক্সা চালক, কুলি মজুর, এদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন না, দেখবেন যে উনার প্রতি যে সমর্থন আস্তে আস্তে তারাও কথা বলছে, রাজনীতি দল তো বলছে। সেই জন্য আমার কাছে মনে হয় এই সরকার এক সাগর রক্তে আসেনি যেমন সত্য, কিন্তু এর কন্ট্রিবিউশন যেসব ছাত্ররা দিয়েছে, তারপরে সাধারণ মানুষ দিয়েছে, ছাত্র জনতা যে ত্যাগ স্বীকার করছে ওই 1 মাসের মধ্যে, কিন্তু তার আগের একটা ব্যাকগ্রাউন্ড আছে। যেমন 71 মুক্তিযুদ্ধ শুধু 9 মাসে হয়নি, তার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, দীর্ঘ ব্যাকগ্রাউন্ড, একেবারে 23 বছর ধরে। হ্যাঁ, 24 বছরের একটা ঘটনা ছিল। এর ব্যাকগ্রাউন্ডে 15-16 বছরের একটা আন্দোলন ছিল। এই 15-16 বছরের আন্দোলন যারা অস্বীকার করে, তারা 1 মাসের আন্দোলনকে অপমানিত করে। কারণ এর ধারাবাহিক রূপ, যেমন বাপ মা একটা সন্তানকে যখন জন্ম দেয় না, এমনি এমনি সে মানে যখন সাফল্যের দেখে, ওই কৃষক, ওই শ্রমিক, তার ঘামর্জিত, তার পরিশ্রম, তার কষ্ট ত্যাগ, তার সন্তান প্রতিষ্ঠিত হয়। সন্তান যদি যখন অস্বীকার করে তার মা বাপকে, তখন এর থেকে গ্লানি করে এবং দুঃখজনক ঘটনা থাকে না। এই আন্দোলনের আগে যারা ছিল, আপনি ইলিয়াসের কথা অস্বীকার করতে পারবেন, তারপরে চৌধুরী আলম, এই ধরনের 2000 গতকাল না পরশুদিন দেখলাম মায়ের ডাকের, এখনো ওই ছোট্ট মেয়েটা, যে মেয়েটা এখন বেশ বড় হয়েছে, কাঁদছে যে আয়না ঘরে তো সবকিছু আমার বাবা তো ফেরত পাওয়া যায় না। আপনি এটা অস্বীকার করবেন কি করে? এই যে তাদের যে গুম, এই মানে লড়াই, হ্যাঁ আমি বললাম না 24 বছরে পাকিস্তান পড়েনি বলেই 71-এ পড়বে না, এমন তো কথা না। এখন 71-এ যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি 24-কে অস্বীকার করতে পারে? 24 বছরের তো এখন একটা প্রবণতা আছে যে আমরাই করছি, আমরা এখন একটা আমাদের মাথায় চুল টুল নাই, কিন্তু আমরাও তো একসময় চুল ছিল, আমরা তো ছাত্র নেতা ছিলাম, আমরাও তো এর সাথে। এখন একটু প্রশ্ন উঠছে যে এই নির্বাচন দ্রুত তো সময় করার ব্যাপারে আপনাদের দিকে একটু কিন্তু আঙ্গুল তোলা হচ্ছে এইভাবে যে এখন প্রশাসনে যারা আছে তারা বেশিরভাগই নাকি বিএনপির পক্ষেই কাজ করবে, এরকম এক ধরনের সন্দেহ দেখা দিছে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? আমি কথা বললে আবার ধরেন আমার এই অনুষ্ঠানে যারা আমাদের বিপক্ষে যারা চিন্তা করেন, ভাবনা, তারা একটু কষ্ট পাবে। এই 24 বছর 26 বছরের ছেলেরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে, আমি তাদেরকে অনেক আগে অভিনন্দন করছি। এই ইতিহাসে এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে নাই, সাবকন্টিনেন্টে নাই, যে একটা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন হলে আলাদা কথা, রাজনৈতিক দলে 26 বছর বয়সের একজন তরুণ, সে হলো নেতা, কর্মসূচি নাই, লক্ষ্য নাই, কোনো কিছুই তারা ব্যাখ্যা করেনি। তারা 24-এর গণঅভ্যুত্থানকে সামনে রেখে তারা মানিক মিয়া ইউনিভার্সিটিতে সরকারি ক্ষমতা ব্যবহার করে লোকজন এনে, সরকার কেন বলছে, পত্রিকা ইতিমধ্যে এসছে, ডিসিরা বাস দিছে, বাসের আয়োজন করছে, আমাদের বসুন্ধরা এত কোটি টাকা দিছে, এগুলো সব ওপেন সিক্রেট, আপনি মানেন আর না মানেন। তো তারা একটা রাজনৈতিক দল করছে, আমি কিন্তু অভিনন্দন দিছি। যে বুড়েরাই শুধু রাজনৈতিক দল করবে, তরুণরা করবে না, শিশুরা করবে না, এটা তো হবে না। কারণ আমাদের শিশুরাও এই আন্দোলনে তারা জীবন দিয়েছে, তরুণী এইভাবে না, কিশোরীরা জীবন দিছে, অর্থাৎ কন্ট্রিবিউশন সবার আছে। তো এখন আমরা যখন আন্দোলন শুরু করছিলাম, এই আপনি 15-16 বছর পিছনে যান, 26 বছরে যে 16 মাইনাস করেন কত হয়? 10-12, 11। তো 10-11 বছর শিশুকালই বুঝায়, আমি তাদের ছোট করছি না। তো আমি যেমন মার্বেল খেলা খুব পছন্দ করতাম,
তো আমার বাবা এটা খুব খারাপভাবে নিত। আমি ঘুড়ি উড়ানোটা খুব পছন্দ করতাম। আমার বোন, ইমিডিয়েট বড় বোন, এখনো বেঁচে আছে, সে এটার আমার সহযোগী ছিল। বাবার দৃষ্টি আড়ালে রাখার জন্য ওই যে মানে সুতার লাটাই এগুলো লুকিয়ে রাখতে, যেন আব্বা দেখতে না পারে। তখন শেখ মুজিব বা মৌলানা ভাসানী ওখানে আমাদের বক্তৃতা করতেছে এমন তো না, মানে আমাদের চুয়াডাঙ্গার কথা বলছে। এটা আমার কাছে ঘুড়ি উড়ানোটা আমার কাছে খুব বড়। তো সেই সময়কার রাজনীতি কেউ যদি আমার জিজ্ঞাসা করে, আমার তো বয়সই হয়নি, জানবো কি করে, বয়স হয়নি। তো বয়সকালে এই জিনিসগুলো বুঝতে হয়। যে বয়সটা এখন তাদের হয়েছে তারা অতীতটা বোঝেনি। আমরা নির্বাচনের কথা এখন থেকে বলছি না, গতকাল থেকে বলছি না, 2 মাস আগের থেকে বলছি না, আমরা 16 থেকে 18 বছর আগের থেকে বলছি একটা ভালো ইলেকশন করতে হবে। আর হাসিনা ইলেকশনটা জালিয়াতি পর্যায়ে নিয়ে গেছে, ধ্বংস করছে। যারা এখন নির্বাচন নানান সূচনাতে পিছাতে চাচ্ছে, আর উনি এটা জালিয়াতি করছে, আর এখন ইলেকশন বন্ধ করে দিচ্ছে। তাহলে কোথায় যেন একটা অতীত আর বর্তমানের ভিতরে নির্বাচন না করার প্রবণতা মিলে যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলেছিলাম, ওই যে ছাত্রলীগের ভিতরে কিছু জামাতের মানে ছাত্র শিবির বলছে না, আমরা থাকার জন্য ওই যে ছাত্রলীগের ভিতরে একাত্ম হয়েছিলাম, পরে আমরা ছুটছি, মানে তার থেকে বেরিয়ে আসছি। এই যে কত আত্মপ্রবণতা, ওই যে হরর শরীফিতে দেখবেন যে থুকথাক করছে, আর ওই যে আত্মার থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে সত্যিকারের মানুষ। সিনেমায়, হিন্দি সিনেমায়, ইংরেজি আছে না, তো এরা যেন সেই হরর সিনেমার পর্যায়ে নিয়ে গেছে রাজনীতিটাকে। ছাত্রলীগ যে হাত দিয়ে পিটাইছে ছেলে বা মেয়েকে, সেই হাত কি শিবিরের হাত ছিল নাকি? ডিএনএ টেস্ট করতে হবে তো। সেই শিবির থেকে এসে তারা আবার নতুন রাজনীতির দল গঠন করতে চাইছে। রাজনীতিটা কোথায় গেছে? আমি এই জন্যই বলি, নির্বাচন আপনি কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ বা উচ্চবিত্ত যাক, তার একটা অধিকার ফেরত দেবে। সে অধিকার ফিরিয়ে দেওয়ার প্রাথমিক গণতন্ত্রের শর্ত, প্রাথমিক শর্ত, সে তার পছন্দের ব্যক্তিকে আপনার একটা ভোট দেবে। এটা আপনি দিতে দেবেন না। নির্বাচনের কথা বললে লাভ দিয়ে উঠছে। আমাদের বাংলাদেশের সব থেকে, বিএনপি থেকে সব থেকে পুরাতন রাজনৈতিক দল এখন যেটা আছে সেটা হচ্ছে জামাতে ইসলাম। তারা তো কয়েকদিন আগেও বলছে যে এই কি বলে রমজানের আগে নির্বাচন দেওয়ার কথা বলছে। কেন জামাতের কথাটা উল্লেখ করলাম বলি, জামাত যখন প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ ভারত, পাকিস্তান আন্দোলনে তারা পাকিস্তানকে সমর্থন করে নাই, পাকিস্তানের বিরোধিতা করছে তখন। এই কারণে পাকিস্তান প্রতিষ্ঠার পরে মিস্টার মওদুদি, মৌলানা মওদুদির একটা বিচার হয়েছিল অন্য একটা দাঙ্গার ঘটনায়, ফাঁসির মানে অর্ডার হয়েছিল। শেষ পর্যন্ত সরকার এটা মাফ করে দিছে। আপনি 71 সালে চলে আসেন, সারা দেশবাসী চাইছে পাকিস্তানিদের বাইরে যেতে, স্বাধীনতা সংগ্রামে যেতে, মুক্তিযুদ্ধে যেতে। একমাত্র রাজনৈতিক দল সেটি হচ্ছে জামাত ইসলাম, সে পাকিস্তান রক্ষায় উদ্গ্রীব হয়ে গেল। ওই সরকারে তো সমর্থন দিয়েছে, হ্যাঁ, সরকারেও মন্ত্রীও ছিল, মন্ত্রীও ছিল। আপনি ভিতরের ঘটনা বাদ দেন, 24-এ চলে আসেন। 24-এর এত বড় ঘটনা, আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বোনকে এরা হত্যা করলো, নির্যাতন করলো, তাদের অঙ্গহানি করলো। উনি 7 দিন পরে এই জামাতের মিস্টার কে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, উনি বললেন আমি মাফ করে দিলাম। কাকে মান কোন? আওয়ামী লীগকে। তুমি মাফ করার কে? গণহত্যাকারী কেমন? এই যখন সমালোচনা শুরু হলো, তার 7 দিন পরে বললো না না না, ওদের বিচার হওয়ার দরকার। আমি কেন এদের প্রসঙ্গে নিয়ে আসলাম, এরা ইতিহাসের ধারাবাহিকতা কখনো কখনো মেজর ফ্রন্টে সাধারণ মানুষের মানে সেন্টিমেন্টকেও ধারণ করতে পারেনি। এখন কিছু কিছু রাজনৈতিক দল হচ্ছে, এরা সাধারণ মানুষের সেন্টিমেন্টকে ধারণ করতে পারছে না। আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রে পছন্দ করি কেন, ন্যূনতম অধিকার মানুষের থাকে একটা কৈফিয়ত চাওয়ার। এখানে আপনার বিচার ব্যবস্থা একটা কার্যকর থাকে, এখানে আপনার শিক্ষা, সংস্কৃতি, শিল্প একটা আপনার সুযোগ থাকে। কিন্তু এখন যে আপনার পরিস্থিতিটা আসছে,
এটা কোনো স্বাভাবিক সরকার না, স্বাভাবিক পরিস্থিতি না। একটা ঘটনার মধ্য দিয়ে এখন এই পরিস্থিতি আসছে, এর থেকে উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটানোর নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আপনার গণতন্ত্রে ফেরার। আপনি একটি স্বাভাবিক সরকার যখন থাকবে, তাহলে কি আপনি নির্বাচন গণতন্ত্র বাদ দিয়ে বছরে 3 বছর 5 বছর অন্তর কি গণঅভ্যুত্থান করবেন? এটা তো স্বাভাবিক ব্যাপার না। সাংবিধানিক পদ্ধতি বা প্রক্রিয়ার মধ্যে আপনার আসতে হবে। সেই জায়গায় এই যে আপনি ঐক্যমতের কথা দিয়ে শুরু করলেন, হ্যাঁ, এই জায়গাগুলো নিয়ে আলোচনা হতে পারে, এই কোনো মত বিনিময় হতে পারে, কিন্তু সর্বশেষ বিচারে আপনি যত চ্যাটাটের কথা বলেন, যাই কিছু বলেন, চুক্তির কথা বলেন, কিন্তু পরবর্তী সরকারকেই প্রমাণ করতে হবে, নির্বাচিত সরকারকে, যে অতীত যেটা ভালো, অর্থাৎ ফেলে আসা দিনগুলো যেটা ভালো আপনাকে গ্রহণ করতে হবে, আপনি যদি সেখানে উল্লেখ নাও করে থাকেন। এবং এক্ষেত্রে যে সংস্কারের কথাটা যেটা বলা হচ্ছে, সেই সংস্কার এবং এই যে ঐক্যমতের কমিশন যেটা এখন কাজ করে যাচ্ছে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, তো এই দুইটা বিষয় তো আপনার প্যারালালই যেতে পারে। সেই প্যারালাল অবস্থায় যাওয়ার জন্যই কিন্তু বিএনপি বা রাজনৈতিক দলগুলো হয়তো একমতে পৌঁছেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত দ্বিমত যে ইলেকশনটা কোন সময় হবে। এবং আপনাদের জোট সঙ্গী হিসাবেও তো ছিল জামাতের সঙ্গে, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামও করেছেন, এবং এই হঠাৎ করে আপনাদের মধ্যে একটু দূরত্ব দেখা যাচ্ছে, এরকম মানে বিষয়টা দূরত্ব নেই। এই জন্য বলি জামাত এটা মানে আলাদা একটা রাজনৈতিক দল এবং এটা পুরাতন রাজনৈতিক দল, তার ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকাও আছে। তারা অনেক নির্যাতনের মুখোমুখি হয়েছে, তাদের নেতা কর্মীকে অনেকেই মৃত্যুবরণ করছে, ফাঁসির কাজটাও তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি মানে জীবন দিয়েছে। রং রাইট আমি ওই আলোচনায় যাচ্ছি না, কিন্তু তাদের কন্ট্রিবিউশন আছে। তো তারা তাদের মতো করে ভাববে, চিন্তা করবে, মানে চলবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কমন প্রশ্নে আমরা একসঙ্গে চলতে পারছি কিনা, সেই কমন প্রশ্নে যে আমাদের সঙ্গে বিএনপির কোনো খুব বেশি ভিন্নতা নেই। 4 দল করছি তো। নির্বাচন প্রশ্নে কি এখনো পর্যন্ত এক জায়গায় কি আপনারা পৌঁছেছেন? একই জায়গায় আমরা আছি। নির্বাচনের ব্যাপারে একই মতে আছি। এখন কিন্তু ভিন্ন সুর কিন্তু আমরা গতকালকেও আবার দেখতে পেয়েছি যে আগে বিচার এবং নির্বাচন, এই যে সংস্কার, এরপরে হচ্ছে যে নির্বাচন, কিন্তু আপনারা চাচ্ছেন আগে নির্বাচন। না, ওইটা একসময় তারা দাবি করছে, আপনি যেটা বলছেন একসময় গতকালকে হয়েছে, কিন্তু এটা আবার পরশুদিন ওনারা ঠিক হয়ে যাবে। এই কারণে বলি, ওই যে বললাম না, মানে মাফ করে দিলাম, আবার 7 দিন পরে তো মাপ সরিয়ে গেছে। সব কথা তো সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। জুন মাসেও গেছে, আবার এটা ফিরে কি ঈদের আগেই করতে হবে, ফেব্রুয়ারি রমজানের আগে, হ্যাঁ রমজানের আগে করতে হবে। তো ইলেকশনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই। ইলেকশনের ব্যাপারে 6 তারিখে একটু এদিক ওদিক, একটা ঘরের ভিতরে যেন ভাই বোনরাও থাকে না, সবাই একমত নাও থাকতে পারে, কিন্তু কমন কোনো ঘটনায় যখন পারিবারিকভাবে দেখায় অপছন্দ হলো মেনে নেয়। ধন্যবাদ। আমার কাছে, আমি শেষ করে দিই, আমার কাছে মনে হয়েছে জাতীয় ইলেকশনের ব্যাপারে আমরা খুব কাছাকাছি সময়ের মধ্যে পৌঁছাতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ দুদু ভাই আপনাকে। খুব জাতীয় কিন্তু ওই একইভাবে আশা করে আছে যে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের বিষয়টি নিয়ে সবাই কাছাকাছি চলে আসবে, এই প্রত্যাশা রেখে আজকে মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।